যাচ্ছে, চাষাবাদ কমে যাচ্ছে, সার পায় না, ডিজেল পায় না সেচ দেওয়ার জন্য, বিদ্যুৎ পায় না সেচ দেওয়ার জন্য, অনেক খরচ করে উৎপাদন করে বাজারে নিয়ে যায়, দাম পায় না। কয় যে কৃষকের চাইতে দালাল বেশি সুবিধা ভোগ করে। কে বেশি সুবিধা ভোগ করে? কয় মুরগির খামার করলাম, মুরগি পাললাম, 1 মাস কষ্ট করে মুরগি ওজন আনলাম, পরিপুষ্ট করলাম, আমি লাভ করি 30,000, দালাল ফোনে শুধুমাত্র ডিল করে লাভ করে 50,000। ঠিক না ঠিক? তরমুজ চাষিরা কি তরমুজের মূল্য পায়? ধান, গম, আলু, আখ চাষিরা কি প্রকৃত মূল্য পায়? এই হতভাগ্য কৃষক, অবমূল্যায়িত কৃষক কাদের অভিভাবক? অর্থনীতির চালিকা শক্তি 2 শ্রেণীর অভিভাবক। ওই যে কৃষকের একটা ছেলে আছে, বেশি দূর পড়াইতে পারে নাই, ওরা বিদেশ পাঠাই দিছে। আবার কৃষকেরই এক হতভাগ্য ডিভোর্সি মেয়ে বা 16টা, মিনিমাম 16টা বিপদগ্রস্ত বা অসুবিধার চরম বাস্তব ধর্মী বিপদের সম্মুখীন হওয়ার কারণে তার মেয়েকে কোথায় দিছে? গার্মেন্টসে দিছে। তো আলহামদুলিল্লাহ আমি এটা দেখছি, পাঞ্জাবি টুপি পুরোদস্তুর হুজুর মানুষ, তো অনেকে মনে করে যে হয়তোবা উনি এখানের কোনো কর্মচারী বা নিম্নপদস্থ কেউ হবেন। প্রথমেই স্যার কইতে ভালো লাগে না, বলে হুজুর। স্যার বলা জরুরি না, ম্যান্ডেট না। আমরা হলাম প্রজাতন্ত্রের চাকর, কর্মচারী। চাকরি হওয়ার আগে আমি নিজেই এখানে বুঝাই বলছি না? মূলত হলো মানুষের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কথা, এই পোশাকটাকে আমাদের মূল্যায়ন করতে মনে চায় না। তো এই জন্য আমি আমার প্রিন্সিপাল, যিনি অধ্যক্ষ মহোদয়, তাকে আমি বলছি, তিনি আমাকে রমজানে বলছেন রোজার মধ্যে, যে আলামিন সাহেব আপনার পোশাকটা আমার কাছে ঈর্ষা লাগে। আমি বলি কেন স্যার? বলে যে আপনি পাঞ্জাবি পরে অফিস করেন, আর আমরা সেই ফর্মাল টাই, কোট, প্যান্ট, স্যুট, বুট পরে করতে হয়। এটা একটা বন্দিশালা। নিজের পোশাক যদি 8 শার্ট থাকে তাহলে একটা বন্দিশালা না? কই এটা আমি কই স্যার আপনি পাঞ্জাবি পরে করবেন? কই দেখি কি করা যায়। তো উনি তারপরে 4-5 দিন পর থেকে নিয়মিত পাঞ্জাবি পরে অফিস করা শুরু করছে, রমজানে শুরু করছে। তা আলহামদুলিল্লাহ এখন ওই পাঞ্জাবি পরে অফিস করে। পরে বলছে যে এটা আসলে ভালো পোশাক। আমি বলছি স্যার এটা ফর্মাল, এর উপরে ফর্মাল কোনো পোশাক না, এটা কোনো নর্মাল পোশাক না। আমাদের মাইন্ডসেটে এই ধরনের পোশাক, এই ধরনের অকুপেশন, পেশা, এগুলোকে খুব ছোট করে দেখা হয়, চিপ মাইন্ডে দেখা হয়। এই জন্য এটা আমাদেরই একটা অংশ, এটা করে থাকে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের স্নেহ, মায়া আমি বিশ্বাস করি আমার সাথে আছে। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার বাবা শুধু আপনাদের কাছে এনে পরিচয় করে দিয়ে গেছে, কিন্তু আপনারা যার পরে মহব্বত করে আমাকে আপন করে নিছে। আমি ওইভাবে আপনাদের কাছে আপন করতে পারি নাই, কারণ আপনাদের জন্য কোনো অবদান রাখার কোনো ফ্লোর, কোনো কর্মসূচি হাতে নিতে পারি নাই। এই জন্য ইনশাল্লাহ যেই যাবেন উন্মুক্ত থাকবে অত্র এই এলাকা থেকে, আমি আমার সর্বোচ্চ দিয়ে তার জন্য করবো ইনশাআল্লাহ। এটা ওপেন ঘোষণা থাকলো, খোলা ঘোষণা থাকলো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। হ্যাঁ, এগুলো ঠিক জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বলতেছি। আমরা যে এই দেশের অর্থনীতি বারবার কোলাপস করতে চায় না, এই বুঝি দেউলিয়া হইল, জিনিসপত্র দাম বেড়ে গেল, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। চিনি 200 টাকা, পেঁয়াজ 300 টাকা, আলু 70-80 টাকা, হয়ে যায় না? তারপরেও এই দেশ
বারবার বারবার এই দেশের অর্থনীতি চাপে পড়ার পরেও কেন এই দেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয় না? শুনবেন আপনারা, দেউলিয়া না হওয়ার প্রধানতম কারণ হলো এই দেশের সূর্য সন্তান, এই দেশের গর্বিত সন্তান যারা প্রবাসে দেশের জন্য রেমিটেন্স সংগ্রহ করে, রেমিটেন্স যোদ্ধা প্রবাসী। কারা? প্রবাসীদের জন্য এই দেশ দেউলিয়া হয় না। এই দেশের অর্থনীতির চালিকা শক্তি, প্রধান চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে কারা জানেন? প্রবাসীরা। কারা? প্রবাসীরা। ওই যে আপনার যে ছেলেটা বিদেশ থাকে, আপনার যেই ভাতিজা, যেই ছোট ভাই বা বড় ভাই বিদেশ থাকে, তার কারণে এই দেশের অর্থনীতি পরিপূর্ণভাবে টিকে আছে। সহজ করে বলি, আমি গভীর কথা বললে বুঝলেন না, তাতে লাভ নাই, সহজ করে বলি। আচ্ছা, মনে করেন এই যে আমার যে মেম্বারটা, এই মেম্বারটা বাংলাদেশ। কি দেশ? মনে করেন যে এখানে 56,000 বর্গ মাইলের ভিতরে, বা এই যে আমাদের যে ইমাম বাড়াটা আছে, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, এটা বাংলাদেশ। এটা কি দেশ ভাই? বাংলাদেশ। এইখানে আমার আপনার বসবাস। এখানেই ধান, চাল, গম, আলু, আদা, রুটি যা উৎপন্ন হয়, তাতে কি 18-20 কোটি মানুষের হয়? আমাদের আমদানি করতে হয়। কি করতে হয়? আমদানি করতে হয়। আমদানিকৃত খাদ্যপণ্য, বস্ত্রপণ্য, ব্যবহৃত পণ্য সামগ্রী যখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় অবস্থা, তখনই অর্থনীতি কি হয়ে যায়? টালমাটাল হয়ে যায়, মুদ্রাস্ফীতি দেখা দেয়, জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে যায়। এখন তেলের সংকট চলতেছে না? তেলের সংকট চলতেছে কিনা? আচ্ছা, প্রচুর সংকট। মনে করেন যে এইখানে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, কিন্তু এটা একটা বৃত্ত। ওই খুঁটি সৌদি আরব, ওই খুঁটি কাতার, ওই খুঁটি ইউরোপ, ওই খুঁটি আমেরিকা, ওই খুঁটি মালয়েশিয়া। ধরেন এইখানের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, টাকা আসতেছে ওইখান থেকে। সুবহানাল্লাহ, টাকা আসতেছে ওইখান থেকে। আপনার যেই ছেলেটা বিদেশ থাকে বলতেছে, বাবা টেনশন করো না, টাকা আমি 50,000 কালকে পাঠাইতেছি। আর আপনি এখানে তেল কিনতেছেন, লবণ কিনতেছেন, চিনি কিনতেছেন। আপনার ছেলেটা শু করে বাইক চালাইতেছে, একটা ফুরবি কিনতেছে, মোটরসাইকেলের শোরুমগুলো নতুন নতুন মডেল বের করতেছে, কিন্তু সেগুলো কিনতেছে, চালাইতেছে, তেলও ভরতেছে। টাকা আসতেছে কোত্থেকে? বৃত্তের বাইরে থেকে। কোত্থেকে? বৃত্তের বাইরে থেকে। এই দুই শ্রেণী। কোন দুই শ্রেণীর কথা বলছি? এক নাম্বার হলো প্রবাসী। এক নাম্বার কারা? প্রবাসীরা। তাদের কারণে এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে। জি, শেষ করতেছি। অর্থনীতি কৃষকদের টিকে না। অর্থনীতি এক জিনিস, আর খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আরেক জিনিস। ইনফ্লেশন, মুদ্রানীতি এক জিনিস। কৃষক তো যে পরিমাণ সম্পদ, যেই পরিমাণ শস্য উৎপাদন করতেছে, সেই শস্য তো হচ্ছে না। হচ্ছে বলতেছি, কৃষকের কোথায় আছে বলতেছি। আমরা অর্থনীতি নিয়ে বিস্তর পড়াশোনা করছি, এই কৃষকের অবদান অনেক বেশি। বাংলাদেশের 60 থেকে 70% মানুষ কৃষক। কিন্তু আপনার যে ক্ষেত ছিল, ইরি, বুড়ো, আমন ধানের ক্ষেত, আজ থেকে 10 বছর আগে, সেখানে আপনার ছেলে বিদেশ থেকে ক্ষেতটা ভরাট করে বাড়ি করছে না? বাড়ি করছে না? তাহলে আবাদযোগ্য, চাষাবাদযোগ্য জমি কমে গেছে না? কমে গেছে কিনা? 18 কোটি মানুষের খাদ্যের যোগান এই দেশের মাটি থেকে উৎপন্ন হয়? কোনো কিছুই হয় না। চিনি হয় না, লবণ হয় না। লবণও তো চাষ হয়, লবণ পর্যন্ত আমদানি করতে হয়। গম আমদানি করতে হয়, তেল আমদানি করতে হয়, হয় না? কৃষক অর্থনীতির চালিকা শক্তি না, কৃষক খাদ্যের যোগানদাতা। কৃষক কিসের যোগানদাতা? আপনি টনকে টন, মন কেমন গম, চাষাবাদ, শস্যপণ্য আমদানি করে, উৎপাদন করে রাখলেন, সেগুলোকে অর্থনীতিতে কনভার্ট করতে হবে। আমদানি, রপ্তানি করে, অন্য দেশে রপ্তানি করে কাঁচা টাকা বানাইতে হবে।
তরল মুদ্রা বানাইতে হবে। তাহলে কি এটা অর্থনীতির সাথে সম্পৃক্ত নাকি সরাসরি খাদ্য পণ্যের সাথে সম্পৃক্ত? খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার জন্য কৃষকরা কি আমাদের কি পাবে? তারা ক্রেডিট পাবে, সেক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ। সরাসরি অর্থনীতির সাথে সম্পৃক্ত কারা? যারা টাকা পাঠায়, যারা কি পাঠায়? তরল মুদ্রা পাঠায়, ডলার পাঠায়, রিয়াল পাঠায়, দিনার পাঠায়, দিরহাম পাঠায়। আর আমাদের এখানে কি সেটা বাংলা টাকায় কনভার্ট হয়। সরকার সরাসরি বৈদেশিক মুদ্রা পাচ্ছে। সরকার সরাসরি কি মুদ্রা পাচ্ছে? বৈদেশিক মুদ্রা। আপনি কলা উৎপাদন করেন, কুতুবপুর বাজারে বিক্রি করেন, কুতুবপুরের ব্যাপারী সিলেট নিয়ে বিক্রি করে খাইয়া শেষ, বিদেশে রপ্তানি করলে সেটা অর্থনীতিতে আসবে। কথা বুঝে আসছে? বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তির প্রধান দুই শ্রেণী। কয় শ্রেণী? এক নাম্বার হলো প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা। এরা শুধু রেমিটেন্স যোদ্ধা না, এরা প্রবাসে দেশের জন্য শ্রম ঘাম দিয়ে কাজ করতে করতে, শুধুমাত্র শ্রম ঘাম দেয় না, কাজ করতে করতে এটা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে না? আমাদের সখীপুরের এক ভাই মারা গেছে না প্রবাসে, মিসাইলের আঘাতে মারা গেছে কিনা? জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে না? আবার আরেকটা শ্রেণী আছে যারা শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পে কাজ করে, শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পে কাজ করে, এই দুই শ্রেণী। তবে মূল বিষয়, এই দুই শ্রেণীর অভিভাবক হলো কৃষক। এই দুই শ্রেণীর অভিভাবক কারা? কৃষক। ওই হতভাগ্য কৃষকের তো মূল্যায়ন নাই দেশে আছে, এই জন্য কৃষি জমি কমে যাচ্ছে, চাষাবাদ কমে যাচ্ছে, সার পায় না, ডিজেল পায় না সেচ দেওয়ার জন্য, বিদ্যুৎ পায় না সেচ দেওয়ার জন্য, অনেক খরচ করে উৎপাদন করে বাজারে নিয়ে যায়, দাম পায় না। কয় যে কৃষকের চাইতে দালাল বেশি সুবিধা ভোগ করে। কে বেশি সুবিধা ভোগ করে? কয় মুরগির খামার করলাম, মুরগি পাললাম, 1 মাস কষ্ট করে মুরগি ওজন আনলাম, পরিপুষ্ট করলাম, আমি লাভ করি 30,000, দালাল ফোনে শুধুমাত্র ডিল করে লাভ করে 50,000। ঠিক না? ঠিক। তরমুজ চাষিরা কি তরমুজের মূল্য পায়? ধান, গম, আলু, আখ চাষিরা কি প্রকৃত মূল্য পায়? কাদের অভিভাবক? অর্থনীতির চালিকা শক্তি দুই শ্রেণীর অভিভাবক। ওই যে কৃষকের একটা ছেলে আছে, বেশি দূর পড়াইতে পারে নাই, ওরা বিদেশ পাঠাই দিছে। আবার কৃষকেরই এক হতভাগ্য ডিভোর্স নিয়ে বা 16টা মিনিমাম 16টা বিপদগ্রস্ত বা অসুবিধার চরম বাস্তব ধর্মী বিপদের সম্মুখীন হওয়ার কারণে তার মেয়েকে কোথায় দিছে? গার্মেন্টসে দিছে। তো এরা আমাদের অর্থনীতির চালিকা শক্তি। এদের নিরাপদ কর্মসংস্থান, এদের নিরাপত্তা, এদের আবাসন, এদের স্যানিটেশন, এদের স্বাস্থ্য ব্যবস্থা, এদের সহাবস্থান অথবা পৃথক ব্যবস্থায় কাজের ব্যবস্থা যদি আমরা না করতে পারি, শুধু ফতুয়া দেয় হবে? শুধু ফতুয়া দেয় হবে? বলেন হবে? তাহলে এই বিষয়গুলো আমাদের বোঝা উচিত। এই দুই শ্রেণী আমাদেরকে অর্থনৈতিকভাবে কি করছে? টিকায় রাখছে। ওই যে বলছিলাম, তারা হলে দেখতেন যে দেশে বড় ধরনের আমরা দেউলিয়া হয়ে যেতাম। কারণ আমরা যাদেরকে মোটামুটি দায়িত্ব দেই তারা তো আমাদেরকে খুব সুন্দর সার্ভিস দেয়, তাই না? দেয় না? খুব সুন্দর হোম সার্ভিস। যাদেরকে দায়িত্ব দেই তারাই তো হিসাব, তাদের হিসাব অনুযায়ী দেখি যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কোথায় দিছে। আমরা প্রবাস থেকে কামাই করে পাঠাইছি, তারা দেশ থেকে বিদেশে কি করছে? কয় না কিছুই জানেন না আপনারা। বড় সরল সোজা কি করছে? এই কইলে সমস্যা আছে? কোনো কইলে সমস্যা আছে? আশা কথা তো কম না, সব দায়িত্ব আমারা দিচ্ছেন নাকি? টাকা পাচার, মানি লন্ডারিং। আমাদের গরিব কৃষকের ছেলে প্রবাসী যে হাড় ভাঙা খাটুনি করে টাকা পাঠাইছে, আর আমাদের বিশেষ শ্রেণীর এলিট শ্রেণীরা কি করছে? টাকা পাচার করছে। সেই দেশে তারা বাড়ি গাড়ি করছে না? বেগম পাড়া বানাইছে। মনে রাখবেন যে ভাই, এগুলো আমাদের কারণে হচ্ছে, এগুলোর জন্য দায়ী আর কেউ না। আপনি অনেক অভিযোগ করেন রাষ্ট্রের বিরুদ্ধে, কর্মকর্তাদের বিরুদ্ধে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে। সুযোগ পাইলে আপনি নিজেই ঘুষ দেওয়া শুরু করেন, আপনি নিজেই দুর্নীতি করা শুরু করেন। দুর্নীতি বন্ধ করবে কে? এখানে খতিবের দায়িত্ব দুর্নীতি বন্ধ করা?
আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, বলা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যেভাবে শিখাইছেন, দেখবেন যে হুজুররা বক্তব্য শেষ করে একটা আয়াত পাঠ করে। তারা কি বলে জানেন? তারা বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমি পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারি না। এখানে বসে সত্য মিথ্যা, সাদা কালো, ভালো মন্দের পার্থক্য করা ছাড়া আমি আপনাদেরকে বাধ্য করতে পারি না। আমার চাইতে বড় ইমাম হলো আপনাদের সংসদ সদস্য, আমার চাইতে বড় ইমাম হলো আপনাদের চেয়ারম্যান। বুঝে আসছে কথা? মেম্বার না, চেয়ারম্যান। কে? চেয়ারম্যান। এখন আমাকে নিয়োগ দিতে গিয়ে যদি আপনারা দেখেন আমার যোগ্যতা আছে কিনা, আমার দক্ষতা আছে কিনা, আমার আমল আখলাক ঠিক আছে কিনা, তো তাকেও দেখা উচিত, তাহলে সার্ভিসটা ভালো পাবেন। তা না হলে নিজের কপালে নিজে কি করবেন? চাপড়াবেন। এখানে কারো কিচ্ছু করার থাকবে না। এজন্য নিজে যখন অন্যের উপর কোনো দোষ চাপাবেন, কোনো সংস্থা, কোনো কর্মকর্তা কর্মচারী, কোনো অফিস, কোনো বিশেষ ব্যক্তি, আইন প্রয়োগকারী সংস্থা, যে থানা ঘুষ খায়, থানা ঘুষ খায়, এটা তো আপনার থানা। কার থানা? বলে সখীপুর উপজেলার সখীপুর যে থানা, এটা কাদের থানা? আমাদের থানা না, আমার থানাও আপনার থানাও। ওসি দেখেন আরেক জায়গা থেকে আসছে, ওসি আরেক জায়গা থেকে আসছে। ওইখানে যারা এসআই আছে, আইন শৃঙ্খলায় নিয়োজিত, তারা বড় কষ্ট করে। তারাও চায় যে আপনারা সচেতন হন, কার ডেস্কের কোন ডেস্কের কি কাজ, ডেডিকেটেড ডেস্ক কি, এটা বুঝেন। তারাও চায়, কারণ তাদেরকে আপনারা পেইন দেন। যে কি দেন? পেইন, যন্ত্রণা দেন আপনারা, আমরা দেই। তখন তারা কি করে? একটু এদিক সেদিক হাত মারার সুযোগ পায়। কিন্তু যদি আপনি সচেতন থাকেন, আপনার কাছে খাইতে পারবে? আমার কাছ থেকে তো 1 টাকাও খায় নাই, আজ পর্যন্ত খায় নাই। অনেক আমার কাজ করতে হয় না। মিম্বারে বসে বলতেছি, আজ পর্যন্ত আমার অভিযোগ করা লাগে নাই, আমার দুঃখ করে বলা লাগে নাই যে সখীপুর থানা বা সখীপুরের অমুক অফিস, সখীপুরের অমুক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘুষখোর, বলা লাগে নাই। কারণ আমার কাছ থেকে খাওয়ারই সুযোগ পায় না, আমি 2 নাম্বার ধান্দাই করি না। তা আপনি 2 নাম্বারে ধান্দা করেন, দালালি করার নিয়তে যান, আপনার কাছ থেকে তো খাবেই, খাবে না? দেশটা নষ্ট করছে কারা? কতিপয় কর্মকর্তা, তাদের যোগ্যতাই নেই নষ্ট করার, ক্ষমতাই নেই নষ্ট করার, রাজনীতিবিদ ক্ষমতাই নেই। 4-5 লক্ষ মানুষ, একজন জনপ্রতিনিধি, সে কিভাবে নষ্ট করে? সখীপুর বাসাইলের জনপ্রতিনিধি কয়জন? একজন। কয়জন? একজন। মানুষ কয়জন? ভোটার কয়জন? তাহলে এদেরকে সব একা নষ্ট করছে সে। আপনার চরিত্র, আপনার কি বলে দক্ষতা, আপনার যে গুমরাহি, আপনার কি বলে এটাকে সুবিধা অসুবিধা, আপনার সব কিছু, সামাজিক শান্তি সে নষ্ট করছে। সব দায় দায়িত্ব তার। আপনারা নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে। এই জন্য যদি নিজের থেকে সচেতন হতে পারি, তাহলে সব জায়গা দেখবেন সুন্দর হয়ে গেছে। এটা কেন বললাম? এই যে 2টা শ্রেণী আমাদের জন্য এত কষ্ট করতেছে, প্রবাসী আর কি শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পের শ্রমিকরা, সেখানে নারীরাই বেশি। আহারে, যখন যাবেন আপনি, আমাদের গার্মেন্টসগুলো তো গাজীপুর অঞ্চলে বেশি, শিল্পাঞ্চলে, গাজীপুর, সাভার, এই অঞ্চলে বেশি না? সেখানে দেখবেন, হ্যাঁ, এই যে আমাদের ভালুকা পর্যন্ত আছে, যখন গার্মেন্টসের শ্রমিকরা বের হয়, যখন গার্মেন্টস শ্রমিকরা বের হয়, তারা হাঁটতে পারে না, তারা দেখবেন দৌড়াচ্ছে। তারা কি করে দেখেন নাই কখনো? 2 কারণে দৌড়ায়। কয় কারণে? 2 কারণে। এটা ওই যে আমরা ঢাকাতে ট্রেনিং করছি, তো আমাদের যিনি ট্রেনার ছিলেন উনি আমাদেরকে বলছেন। ওনারা তো জ্ঞানী মানুষ, অনেক কিছু দেখে সমাজের, রাষ্ট্রের, ওগুলো ওনারা বিচার বিশ্লেষণ করে আমাদেরকে বলে, ট্রেনিং দেওয়ার সময় বলে। খেয়াল করে শুনবেন। কয় কারণে দৌড়ায়? 2 কারণে। একটা হতে পারে তার পেটের ক্ষুধা,
দীর্ঘ 8-9 ঘন্টা সে ফ্লোরে কাজ করছে। দীর্ঘ 8-9 ঘন্টা সে কোথায় কাজ করছে? ফ্লোরে কাজ করছে। কঠিন কাজ। তার থেকে তার চাহিদা আদায় করে নেওয়ার জন্য রূঢ় ব্যবহারের সম্মুখীন হচ্ছে। খুব ভালো ব্যবহার করে, গালিগালাজ পর্যন্ত করে না? অতঃপর সে যখন বেরোইছে, তার পেটের ক্ষুধায় সে হাঁটতেছে না, দৌড়াচ্ছে বাসায় যে খাবে। অথবা তার একটা ছোট্ট বাচ্চা আছে, তার একটা কি আছে? ছোট্ট বাচ্চা। সেখানে যে খুপড়ি ঘরে ভাড়া থাকে, বেতনিত কত? 12,500। খুব ফ্ল্যাট বাসায় তো আর ভাড়া থাকে না, ছোট্ট খুপড়ি ঘরে ভাড়া থাকে, যেখানে মশা, গরম, শীতে ঠান্ডা। সেইখানে তার ছোট্ট বাচ্চাটা কারো কাছে দিয়ে আসছে। ওই ছোট্ট বাচ্চার মায়ায় সে দৌড়াচ্ছে, আর পেটের ক্ষুধায় সে দৌড়াচ্ছে। এই দুই কারণে সে দৌড়ায়, সে হাঁটতে পারে না স্বাভাবিকভাবে। ভাই, আমরা পুরুষ মানুষ না? আমরা বাচ্চা রেখে 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন ছোট ছোট বাচ্চা রেখে দূরে থাকতে পারি। কিন্তু আপনার স্ত্রী, আমার মা, আপনার বোন, তাদের ছোট্ট বাচ্চার ক্ষেত্রে এতটাই সেন্সিটিভ, স্পর্শকাতর হয়। তারা যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে, প্রস্রাব পায়খানা করার জন্য নিজের আদরের বাচ্চারে আরেকজনের কোলে দিয়ে যায়, ওইখানে 5-10 মিনিট সময় লাগে না? ওইখানে তার বাচ্চার কথা মনে হয় যে বাচ্চা এখন কেমন আছে। 2 মিনিটও বাচ্চাকে চোখের আড়ালে রাখতে পারে না। সেই মা 6 মাস, 1 বছর, 2 বছরের বাচ্চারে রাইখা 9 ঘন্টা ফ্লোরে কাজ করছে। এখন সে হাইটা যাবে বাসায় নাকি দৌড়াবে? এত কষ্ট তারা আমাদের জন্য করে। আর প্রবাসে তো বললামই, কাজ করতে গিয়ে শুধু কাজ করে শ্রম ঘাম দেয় না, শরীরে একটু অসুস্থ লাগে, তারপরেও ডিউটিতে যাইতে হয় না? যায়, মাথায় চাপ নিয়ে কাজ করে, রাতে পরিবারে একটা চাপ দেয় টাকার জন্য, রাতে ঘুমায়, ঘুমের মধ্যে স্ট্রোক করে সকালে লাশ। এই 2 শ্রেণীর জন্য আমাদের করণীয় আছে না? এই 2 শ্রেণীকে সচেতন করবেন, বিশেষ করে প্রবাসী শ্রেণী। ওইটা আরেক মন্ত্রণালয়ের কাজ। প্রবাসী শ্রেণীদেরকে বলবেন তারা যেন কোনো দক্ষতা অর্জন না করে প্রবাসে না যায়, ভাষাটা শিখে, অন্তত ভাষাটা শিখে যায়। ভাষা না শিখে যেন প্রবাসে না যায়। এই যে আমাদের যারা জাপান যায়, কোরিয়া যায়, এরা কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার? এরা কেউ ইঞ্জিনিয়ার? কিন্তু এদের স্যালারি মিনিমাম 2 লাখ। মিনিমাম কয় লাখ? তারা শুধু ভাষা শিখছে। কি শিখছে? ভাষা। যাবে কাজ করার জন্য, আপনাকে দিয়ে যদি কাজই না করাইতে পারে, তাহলে আপনাকে নিচে কেন? এই জন্য আমাদের এরা সমাজে ভূমিকা রাখতেছে, পরিবারে ভূমিকা রাখতেছে, মসজিদ মাদ্রাসা এরা ভূমিকা রাখতেছে না? তারা তো ঠিকই অতিথি করেন, কিন্তু তার ভালো মন্দের দায়িত্বটা দেখে পাঠাবেন। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? তো রাষ্ট্রীয় জনগুরুত্ব